আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি মামুন স্যার। একাডেমিক ম্যাথ উইথ মামুন স্যার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজ আমি চ্যাপ্টার 9 ক্লাস 9-10-এর দ্বিতীয় লেকচারটি দেব। তো এই লেকচারে আমি ত্রিকোণমিতিক অবশিষ্ট যে ফর্মুলাগুলো আছে বাকি ফর্মুলাগুলো তোমাদেরকে দেখাবো এবং কিভাবে এটা মনে রাখবো, কিভাবে এগুলোর ব্যবহার করব, কখন কোন সূত্রটি অ্যাপ্লাই করব, এইটা আমি বোঝানোর চেষ্টা করব। তো আসো, আমরা জানি ত্রিকোণমিতি পুরো পার্টটাই হচ্ছে ফর্মুলা নির্ভর। ত্রিকোণমিতিক সূত্রগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, কোন সূত্র কখন ব্যবহার করতে হয় এটা যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কাছে ত্রিকোণমিতিক কঠিন হবে। আর যদি এইটা আমরা শিখতে পারি, তাহলে ত্রিকোণমিতি মতো এত মজার একটি পার্ট আমরা কিন্তু আর পাবো না। তো তোমরা ক্লাসটাকে দেখো, আসো আমরা মূল ক্লাসে যাই। আমি আমার প্রথম ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম এবং সেগুলো কিভাবে পড়বে তার সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা যারা আমার প্রথম লেকচারটি দেখোনি তারা একটু দেখে নেবে, এরপরে এই লেকচারটা দেখলে সব কিছু ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, তাহলে কথা না বলে আমরা শুরু করি। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। সেই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের নামগুলো আমি আবারও সিরিয়ালি লেখার চেষ্টা করছি। দেখো, প্রথম অনুপাতটা ছিল সাইন থেটা। থেটাটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের দুইটি সূক্ষ্মকোণ, সেই দুইটি সূক্ষ্মকোণের যে কোনো একটি, যার সাপেক্ষে অনুপাতগুলো লিখতে হয়। তো এটা হচ্ছে সাইন থেটা। এর পরের নামটা আশা করি তোমাদের মনে আছে, তোমরা আমার সাথে দেখো এবং নিজেরাও বলো কি হবে, কস থেটা। এর পরেরটা হচ্ছে ট্যান থেটা, তারপর হচ্ছে কট থেটা, এরপর সেক থেটা এবং সবার শেষে কোসেক থেটা। এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত, এই সিরিয়ালটাকে আমি ব্রেক করতে নিষেধ করছি। কেন? কারণ এই 6টি অনুপাতের প্রথম 3টি আর পরের 3টি একে অপরের গুণাত্মক বিপরীত অনুপাত। তো কে কার গুণাত্মক বিপরীত অনুপাত? দেখো, সাইনের গুণাত্মক বিপরীত অনুপাত হচ্ছে কোসেক, আর কোসেকের গুণাত্মক বিপরীত অনুপাত সাইন। একইভাবে কসের গুণাত্মক বিপরীত অনুপাত সেক, সেকের গুণাত্মক বিপরীত কে কস হবে, ট্যান কট এবং কট ট্যান হবে। এই হচ্ছে একটা সাধারণ সিস্টেম। তো তুমি যদি সিরিয়াল মেইনটেইন করো এবং কে কার গুণাত্মক বিপরীত অনুপাত এই কথাটা মনে রাখতে পারো, দ্যাট মিন্স আজকে আমি প্রথম 6টি, তারপরে 2টি, 8টি এবং শেষে 9টি, মোট 17টি সূত্র তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমাদের শেখানোর চেষ্টা করব। তো সেইটা শিখতে চাইলে কিন্তু এই সিরিয়াল কোনোভাবেই ব্রেক করা যাবে না। আচ্ছা, আসো, গুণাত্মক বিপরীত অনুপাতটা কি, বা দুইটা গুণাত্মক বিপরীত অনুপাতের বৈশিষ্ট্য কি, এইটা আমরা একটু বুঝি বা দেখি। আসো, আমরা যে কোনো একটি ভগ্ন অংশের সংখ্যা নিই। ধরো সংখ্যাটি 3/4। এখন এই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যাটা কি হবে? এটার গুণাত্মক বিপরীত যেটা, সেটা লবটা হর হবে, হরটা লব হবে। দ্যাট মিন্স 4/3। আর এই যে দুইটি গুণাত্মক বিপরীত সংখ্যা, এদের গুণফলটা কত হয় সেটা আমরা একটু দেখি। এটা খুবই সহজ। এদের গুণফল 4 কাটবে, 3 কাটবে, কেটে কিন্তু এদের গুণফলটা 1। দ্যাট মিন্স এখান থেকে আমরা কি দেখতে পেলাম, যে দুইটি গুণাত্মক বিপরীত সংখ্যা হোক, রাশি হোক বা ত্রিকোণমিতিক অনুপাতই হোক, কোনো সমস্যা নেই, তো এদের গুণফল সর্বদা 1। আমি আবারও বলছি, দেখো এটা কিন্তু মুখস্থের বিষয় না। তাহলে এই কথাটা যদি আমরা জানি এবং এই 6টি অনুপাতের কে কার গুণাত্মক বিপরীত, এই কথাটা যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে আমাদের কাছে সূত্রগুলো কোনো ব্যাপার না, সূত্রগুলো আপনা আপনিই হবে। একটা আমি দেখাই, তাহলে কিন্তু আর মনে রাখতে হবে না। দেখো, সাইন এবং কোসেক এই দুইটি অনুপাত হচ্ছে পরস্পর গুণাত্মক বিপরীত। সো তাহলে এখান থেকে তুমি জানো যে দুইটি গুণাত্মক বিপরীত অনুপাতের গুণফল কত হবে? 1। দ্যাট মিন্স সাইন থেটা ইন্টু কোসেক থেটা, এইটার ভ্যালুটা হবে 1। আসুন তাহলে আমরা আজকের প্রথম গ্রুপটা দেখি।
বা প্রথম গ্রুপের নাম কিসের সূত্র লিখব সেই টাইটেলটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। তো আমরা এখন যে সূত্র লিখতে চাই সেটা হচ্ছে বিপরীত অনুপাতের সূত্র, অর্থাৎ যে অনুপাতগুলো বিপরীত সেই অনুপাতগুলোর সূত্র আমরা শিখব। বিপরীত অনুপাতের সূত্র, বিপরীত অনুপাতের সূত্রগুলোর আমরা বৈশিষ্ট্য দেখি। দেখো আমরা কিন্তু এখান থেকে বুঝে নিলাম যে সাইন এবং কোসেক এই দুইটি অনুপাতের গুণফল 1 হবে। কেন? কারণ হচ্ছে এরা পরস্পর গুণাত্মক বিপরীত। তো আমরা লিখি সাইন থেটা ইন্টু কোসেক থেটা, এইটা ইকুয়ালস টু 1। এটাই কিন্তু আমাদের মূল ফ্যাক্ট। তো এইটা কি আসলেই মুখস্থ করার বিষয়? অবশ্যই না। সাইন এবং কোসেক এটার গুণফল 1 হলে পক্ষান্তর বিধি অনুযায়ী যদি আমি সাইন থেটার ভ্যালুটা বের করতে চাই তাহলে কি আসবে? 1 বাই কোসেক থেটা। এটাই কিন্তু, দেখো কত ইজি বিষয়। তো সাইন থেটা ইকুয়ালস টু 1 বাই কোসেক, আর কোসেক থেটা কী হবে? অতএব কোসেক থেটা ইকুয়াল 1 বাই সাইন থেটা। তার মানে সূত্রের বৈশিষ্ট্য দেখো, সূত্র কিন্তু আমাদের 6টা হয়ে গেছে। কোনো সূত্র কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না, আমাদের শুধু একটু কষ্ট করে মনে রাখতে হবে সাইনের গুণাত্মক বিপরীতকে, কজের গুণাত্মক বিপরীতকে এবং ট্যানের গুণাত্মক বিপরীতকে। এই যে সিরিয়াল এবং এই যে সিস্টেমটা, এটা যদি একটু তুমি ইমাজিন করে রাখতে পারো তাহলে তোমার কাছে এই 6টি সূত্র কিন্তু কোনো রকম সমস্যা করবে না। এই 6টি সূত্র তোমাকে কোনো রকম সমস্যায় ফেলবে না। একইভাবে বাকি 4টা আমরা তাহলে লিখতে পারি। আমরা বলতে পারি অতএব সেক থেটা, যেটা খুশি লিখি, কোনো সমস্যা নেই। আমরা শুধু দেখব তার গুণাত্মক বিপরীতকে। আমরা জানি সেকের গুণাত্মক বিপরীত দেখো কজ, তাহলে এটা হবে কি 1 বাই কস থেটা। এরপর আমরা লিখতে পারি কস থেটা ইকুয়াল কত? 1 বাই সেক থেটা। এরপর লিখতে পারি ট্যান থেটা ইকুয়াল কত? দেখো 1 বাই কট থেটা। আর কট থেটা সমান কি হবে বলো? 1 বাই ট্যান থেটা। তো এটা কি, এই যে 6টা সূত্র, এটা কি অ্যাকচুয়ালি মুখস্থের বিষয়? অবশ্যই না। তো এটাই হচ্ছে কিন্তু মূল ফ্যাক্ট। যদি আবারও বলছি, আমি এই সিরিয়ালটাকে ব্রেক করবে না এবং এই যে বিভিন্ন ইমেজের যে একটা করে আমি যে এই ফিগারগুলো আমি তৈরি করতেছি, এইগুলোর একটা মানে তুমি ইমেজটা তৈরি করে রাখার চেষ্টা করবা, তোমার যেন কোনো রকম সমস্যা না হয় ফর্মুলাগুলো বলতে। এরপর কিন্তু আমরা এর ব্যবহার বিধিগুলো অবশ্যই শিখবো বা জানবো। তাহলে কিন্তু আমাদের 6টা সূত্র দেখো হয়ে গেল। এখন আমরা পরবর্তীতে ম্যাথ যখন সমস্যার সমাধান করব তখন আমি তোমাদের বোঝাবো কোন সূত্র কোথায় কিভাবে ব্যবহার করবে, কি থাকলে কোন সূত্র ব্যবহার করবে। এই বিষয়গুলো কিন্তু ম্যাথ না করা পর্যন্ত বুঝতে পারবে না। কাজেই সূত্রগুলো শেখার পরবর্তী স্টেপ যেটা, যে ম্যাথ, আমি আজকে চেষ্টা করব তোমাদের ফর্মুলা 17টার 6টা হয়ে গেল, তো বাকি আছে আমাদের 11টা। যদি আমরা লেখার পর দেখি একটু, 11টা লেখার পর আমরা যদি 2-1টা পারি, আজকে আমি অবশ্যই তোমাদের 2-3টা ম্যাথ যদি পারি একটু বুঝিয়ে দেব, তাহলে ফর্মুলাগুলো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কীভাবে ম্যাথ করতে হবে। তো নেক্সট ধাপের ফর্মুলাটা আমরা একটু দেখি। পরবর্তী ধাপের ফর্মুলার যে টাইটেল, সেই টাইটেলটা বা যে নামটা, সেই নামটা আমি স্পেশাল ফর্মুলা হিসাবে সবসময় আমার স্টুডেন্টদেরকে বলে থাকি। তো কেন আমি স্পেশাল ফর্মুলা বলি সেটা তোমরা ম্যাথ যখন করব সেই সময় বুঝতে পারবে। আর কাকে স্পেশাল বলে, আসো আমরা এখন আরেকটি টাইটেল দিই। আরেকটি টাইটেল হচ্ছে স্পেশাল সূত্র, স্পেশাল ফর্মুলা আমরা শিখব। তো কার স্পেশাল ফর্মুলা আছে? আসো, ত্রিকোণমিতিতে প্রথম 3টি অনুপাত মৌলিক অনুপাত, অর্থাৎ ওই 3টি অনুপাত প্রথম তৈরি হয়েছে আর পরের 3টি ওদের উল্টিয়ে তৈরি করা হয়েছে। তো প্রথম 3টি অনুপাত আমি আবার একটু সিরিয়ালি লিখতেছি। দেখো প্রথম 3টি হচ্ছে একটি সাইন থেটা, তারপরেরটা কস থেটা, এরপর ট্যান থেটা। দেখো বারবার কিন্তু আমাদের সিরিয়াল লাগতেছে। কাজেই সিরিয়াল ব্রেক করে যদি এলোমেলো আমরা নাম শিখি তাহলে কি আমাদের এই সূত্রের সঠিক সিস্টেমটা আমাদের মনে থাকবে? অবশ্যই থাকবে না। সো আমি আবারও বলছি, যারা
এই ক্লাস দেখে বা আমার ক্লাস দেখে তোমরা একটু ম্যাথ শিখতে চাও বা বুঝতে চাও, তারা অবশ্যই আমাকে ফলো করার চেষ্টা করবে। তো দেখো টেনে স্পেশাল সূত্রটা কার আছে। একটা বিষয় হচ্ছে এই যে তিনটি ত্রিকোণমিতিক অনুপাত, এই তিনটি অনুপাতের মধ্যে শুধুমাত্র ট্যান থেটাকে অপর দুইটি অনুপাতের ভাগফল রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ আমি যে কথাটা বললাম সেটা তাহলে বুঝতে পারছো আমি কোন সূত্রটা লিখব। আমি আবারও বলছি, শুধুমাত্র ট্যান থেটাকে অপর দুইটি অনুপাত, দ্যাট মিনস সাইন থেটা এবং কস থেটার, এই দুজনের ভাগফল রূপে প্রকাশ করা যায়। আচ্ছা, কিভাবে যায় আমি আগে দেখি, তারপর তোমাদেরকে বলি। দেখো ট্যান থেটার অনুপাতের সূত্র, আবারও কিন্তু সেই অনুপাতের সূত্র আমি প্রথম যখন বলছি তখনও কিন্তু এই একই কথা বলছি যে ত্রিকোণমিতির প্রথম যে 6টি অনুপাতের সূত্র, লম্ব, ভূমি, অতিভুজ, এই 6টি সূত্রকে তুমি কখনোই যেন ভুলে না যাও। তার মানে এইগুলো ভুলে গেলে আমরা সূত্রের গঠন প্রণালী বা সূত্রের প্রমাণ থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু ভালোভাবে বুঝতে পারবো না। যেমন এখন দেখো ট্যানের সেই অনুপাতের সূত্র লাগতেছে, আর এখন কিন্তু অনুপাতের সূত্রটা কি সেটা শুনে আমরা বলতে পারি যে অনুপাত মানে লম্ব, ভূমি, অতিভুজ, এই শব্দগুলো দিয়ে বলতে হবে ভাগফল আকারে। তার মানে ট্যান থেটা মানে কি, আমরা কবিতাটাকে মনে করি ট্যারা লম্বা ভূত, তো ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো আমরা লিখি লম্ব বাই ভূমি। ওকে, লম্ব বাই ভূমি। এখন আসো, এটি একটি ভগ্ন অংশ, আর আমরা জানি একটি ভগ্ন অংশকে যে কোনো সংখ্যা বা প্রতীক দিয়ে ভাগ এবং গুণ করা যায়, এতে ওই ভগ্ন অংশের মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা দেখো এখানে লম্ব আর ভূমি তো আছে, তাহলে সমকোণী ত্রিভুজের আর কোন বাহুটা নেই, অতিভুজটা নেই। সেই অতিভুজ দিয়ে যদি আমরা গুণ করি, গুণ করলে কি কোনো ত্রিকোণমিতিক অনুপাত হয়? ত্রিকোণমিতিক অনুপাত তো ভাগফল, কাজে অতিভুজ দিয়ে লব এবং হরকে আমাদের ভাগ করতে হবে। আসো তাহলে লম্ব বাই অতিভুজ, আর ভূমিকেও আমরা যদি অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা সেই আরও দুইটি নতুন অনুপাত পাবো। কি অনুপাত? অতএব ট্যান থেটার অনুপাতটা কি হচ্ছে আমরা একটু দেখি। ট্যান থেটার অনুপাতটা কি হচ্ছে, তো লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজে আমরা এভাবে না পড়ে ওই কবিতার যে আমি দ্বিতীয় সিস্টেমটা তোমাদেরকে বলে দিছিলাম যে লবনতি, অর্থাৎ অনুপাত থেকে নামে কিভাবে আসা যায়, তাহলে এইটাকে আমরা বলবো লবণ অতি। লবণতি কোথায়? আমরা জানি লবণতি সাগরে, দ্যাট মিন্স সাইন, আর ভূততি কবরে। এই হচ্ছে আমাদের ট্যান থেটার একটা ফর্মুলা তৈরি হইল, যা সাইন এবং কস থেটার ভাগফলের সমান। তাই এটাকে মনে রাখার, দেখো আবারও তুমি এই সিরিয়ালটাকে মেনটেন করো, আর তুমি মনে রাখো যে ট্যান থেটার একটি স্পেশাল ফর্মুলা আছে সাইন থেটা বাই কস থেটা। অনেকেই এলোমেলো হয় যে কট থেটা মানে কস বাই সাইন, তাহলে কোনটা বলবে হঠাৎ করে ভুলে যায় যারা মুখস্থ করে। তো আমি তাদের জন্য বলছি তোমরা সিরিয়াল ব্রেক করবে না, তাহলে তুমি মনে রাখতে পারবে যে ট্যান থেটার মানটা অবশ্যই সাইন আর কস যে সিরিয়ালে আছে ওদেরই শুধু ভাগফলের নাম, অর্থাৎ ট্যান থেটা সমান সমান সাইন থেটা বাই কস থেটা। আমরা কিন্তু বাকি অনুপাত যে দুইটা আছে তাদেরকে এইভাবে ভাগফলের অনুপাতে কিন্তু প্রকাশ করতে পারবো না, এটা কিন্তু শুধুমাত্র ট্যানের জন্য। এই জন্যই আমি এটাকে স্পেশাল সূত্র বলি। আর আরেকটি কারণ আছে স্পেশাল সূত্র বলার পিছে, আরেকটি আমার যুক্তি, যেটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা বা শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আলোকে আমি বলছি, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিতে ট্যান থেটার এত ভ্যারাইটিস, মানে এত রকমভাবে ব্যবহার করা হয় এবং একে দিয়ে এত বিভিন্ন রকমের সমস্যা তৈরি করা হয়, আর এর ব্যবহার বিধিটারও একটা ব্যাপকতা আছে। এই জন্যই আমি সবসময় ট্যান থেটাকে স্টুডেন্টদেরকে বলি এটি একটি স্পেশাল সূত্র, কাজেই এই সূত্রটাকে তুমি অবশ্যই স্পেশালি মনে রাখবে, আর ট্যানের ব্যবহারটাও আমরা স্পেশালি শিখব। তো যখন ম্যাথ করাবো আমি ইনশাল্লাহ এর পরের ক্লাসেই আমরা ম্যাথে চলে যাব। আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে দুই একটি ম্যাথ শেয়ার করতে। ত্রিকোণমিতির কোনো ম্যাথ করতে কিন্তু কোনো মানে টেনশনের ব্যাপার না। আমি যখন করাবো, তোমরা যখন মনোযোগ দিয়ে এই ফর্মুলার ক্লাসগুলো আয়ত্ত করতে পারবে, তারপর ওই ক্লাস দেখলে দেখবে ম্যাথগুলো কত সহজ।
তো আমাদের কিন্তু আর একটা গ্রুপের ম্যাথ শেষ, দ্যাট মিন্স আমাদের অর্ধেক কাজ কিন্তু শেষ। তার মানে 6 2 8, 8টা কিন্তু কমপ্লিট। এখন আছে আর একটা গ্রুপের, লাস্ট গ্রুপের ফর্মুলাটা আমরা দেখি। সেই গ্রুপটার নাম আমাদের হবে হচ্ছে বর্গের সূত্র বা বর্গের ফর্মুলা। তো কার বর্গ, যেহেতু আমরা অনুপাত শিখতেছি, কাজেই বুঝতেছি এই অনুপাতগুলোর বর্গ করতে হবে, স্কোয়ার করতে হবে। এই অনুপাত 6টির স্কোয়ার করে আমরা একটু চেষ্টা করব যে কার সাথে কার সম্পর্ক হয়, কেন হয়, কিভাবে হয়। এই সম্পর্কটাই কিন্তু এই ফর্মুলা। আর এই সম্পর্কটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এই যে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো, একটা তোমাদের প্রশ্ন আসে এসএসসি পরীক্ষায় বা বিভিন্ন স্কুল পরীক্ষায়, যে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। যারা তোমরা সূত্র পড়ছো তারা জানো। তো আজকে আমরা এই সূত্র লিখতে লিখতেই এর অনেক কিছুই বুঝে ফেলবো। অর্থাৎ এই সূত্র লিখতে লিখতে তুমি যদি বুঝতে পারো, তাহলে কিন্তু ওই প্রমাণগুলো তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো আসো, এই সূত্রর গ্রুপটা বুঝতে চাইলে আবারও আমাকে 6টি ত্রিকোণমিতিক অনুপাত সিরিয়াল লিখতে হবে এবং সেই অনুপাতগুলো কিন্তু লিখতে হবে লম্বভূমি অতিভুজের মাধ্যমে। এবং যেহেতু আমি বর্গের সূত্র তৈরি করব, কাজে প্রত্যেকের উভয় পক্ষে আমি স্কোয়ার করে দেব, ফলে আমার সূত্রটা তৈরি হতে মানে ভালো হবে, মানে তৈরি করাটা খুব সহজ হবে। তো আসো দেখো, প্রথম অনুপাতটার নাম হচ্ছে সাইন, এর স্কোয়ার আমি করে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা। তো এখানে সাইন মানে আবারও সেই অনুপাত লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, সাগরে লবণতে, লম্ব বাই অতিভুজ। আমি এখানে একটু সংক্ষিপ্ত নাম লিখতেছি, তোমরা বুঝে নিও যে লম্ব বাই অতিভুজ, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এরপরেরটা আসবে সেটা হচ্ছে কজ। তো কজ স্কোয়ার ইকুয়ালস টু ভূ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। এরপরেরটা আসবে হচ্ছে ট্যান, তো ট্যানেরও স্কোয়ার করে দেব, এটা সমান সমান লম্ব স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার। তিনটা লিখলে পরের তিনটা আর কোনো সমস্যা নেই। কট স্কোয়ার সমান সমান আমরা জানি কট হচ্ছে ট্যানের গুণাত্মক বিপরীত, দ্যাট মিন্স ভূমি স্কোয়ার ডিভাইডেড বাই লম্ব স্কোয়ার। এরপরেরটা হচ্ছে কটের পরেরটা হচ্ছে সেক থেটা, এইটা হচ্ছে কজের গুণাত্মক বিপরীত, তাহলে এটা হবে হচ্ছে অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। এরপরেরটা হচ্ছে সবার শেষেরটা হচ্ছে কোসেক থেটা, এইটা সমান সমান আসবে হচ্ছে অতিভুজ স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কোয়ার ডিভাইডেড বাই লম্ব স্কোয়ার। তো এই দেখো, এইটা হচ্ছে বর্গের, তাহলে সবগুলো বর্গ করলাম। এখন আসো, কার সাথে কার সম্পর্ক হবে, কেন হবে, কিভাবে হবে, এই বিষয়গুলো আমরা একটু বুঝি। যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত সমকোণী ত্রিভুজ থেকে তৈরি, আমি আবারও বলছি, যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটি সমকোণী ত্রিভুজ থেকেই তৈরি হয় এবং সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটি বাহু আছে। আর সমকোণী ত্রিভুজ সম্পর্কে পিথাগোরাসের একটি উপপাদ্য আমরা ক্লাস 8 থেকেই পড়ে আসছি। তো এই পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের কিন্তু একটু কাজে লাগবে। তো আসো, আমরা পিথাগোরাসের উপপাদ্যের মূল থিমটা একটু এখানে লিখি। এটা কিন্তু সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যের মূল কথাটা যেটা ছিল সেটা হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ, অপর যে দুই বাহু আছে, অতিভুজ বা বাদ দাও, অপর দুই বাহু কি লম্ব আর ভূমি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের যোগফলের সমান, লম্ব স্কোয়ার আর হচ্ছে কি ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল কথা। তো এখন আসো, এইটাকে আমরা একটু মাথায় রেখে, অতিভুজ স্কোয়ার হচ্ছে লম্ব, যেহেতু অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড়, তাহলে অতিভুজ স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এদের মধ্যে যদি বলি লম্ব স্কোয়ার কি হবে, তাহলে আমরা কি বলবো, অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বিয়োগ করতে হবে। ভূমি স্কোয়ার সমান কি হবে, অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ করতে হবে। এই সমকোণী ত্রিভুজের কিন্তু অনেক কিছু আছে, আমি যখন তোমাদের এমসিকিউ শেখাবো তখন দেখাবো এই সমকোণী ত্রিভুজের কিছু স্পেশাল গ্রুপ, যে গ্রুপগুলো জানলে জেএসসি, এসএসসি, ইন্টারমিডিয়েট, ইভেন অনেক জায়গায় তোমাদের অনেক বেশি লাভ হবে। তো আমরা যখন ওইটা শিখবো তখনকার বিষয় আমরা তখন দেখব। এখন আসো কার সাথে কার গ্রুপ হবে, কিভাবে হবে। আমি এটা একটা ডায়াগ্রামটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করি। আচ্ছা, তোমরা একটু দেখো কার সাথে কার হবে। তুমি এই সম্পর্কটাকে যদি মাথায় রাখো, তো আমার বিশ্বাস তুমি বলতে পারবে কার সাথে কার গ্রুপ। এখানে মোট 6টি অনুপাত আছে,
যেহেতু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, এদের দিয়ে আমরা একটা সম্পর্ক তৈরি করব। কাজে আমরা বুঝতে পারছি এদের দুইটি করে অনুপাতের যোগফল, দুইটি করে, এখানে আমি এখানে দুই জায়গায় স্কোয়ার দিইনি, দিয়ে দিলাম। আচ্ছা, দুইটি করে অনুপাতের যোগফল বা বিয়োগফল মিলে অন করার চেষ্টা করব। দেখো এটা কারা আসবে, কি দেখব, এই ডান দিকটা লক্ষ্য করবে, অনুপাত। দেখো দুইটি করে অনুপাতে অতিভুজ স্কোয়ার আছে, মানে হরগুলোর দিকে লক্ষ্য করবে, নিচে দেখবে অতিভুজ আছে দুজনের কাছে, ভূমি আছে দুজনের কাছে, লম্ব আছে দুজনের কাছে। আমরা আবারও বলছি, যেহেতু ডান দিক ভগ্ন অংশ, তো ভগ্ন অংশের যোগ বা বিয়োগ করতে হলে কি করতে হয়, লসাগু। আর লসাগুর ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, তো হর যদি এক হয় তাহলে লসাগুটা কি হবে, খুব সহজ হবে। তো আমরা একটু লক্ষ্য করি, লম্ব ভূমি আর অতিভুজের মধ্যে সবচেয়ে বড় কি, অতিভুজ। তাহলে যে দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের নিচে, দ্যাট মিন্স হরে অতিভুজ আছে, নিশ্চয়ই তাদের মধ্যে একটা সম্পর্ক, তাদের যোগ বা বিয়োগ করে আমরা লব হরকে সমান করতে পারবো। এই উদ্দেশ্যে, এটাই কিন্তু হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে এই সূত্রের প্রমাণ। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা দেখি সাইন আর কজ এই দুজনের নিচে কি আছে, দেখো অতিভুজ, আর লবে একজনের লম্ব স্কোয়ার, একজনের ভূমি স্কোয়ার। তো আমরা যদি এই দুইটা, অতিভুজ কি ছোট না বড়, বড়, তো অতিভুজ স্কোয়ার কি, লম্ব আর ভূমি কি করতে হবে, যোগ। তাহলে আমরা যদি সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার যদি যোগ করি, তো ডান পক্ষ কিন্তু লব আর হর সমান হবে লসাগুর পরে, এবং ফলাফল ভাগফল সমান হলেই কি করতে হবে, রেজাল্ট হবে 1। তার মানে লব আর হর যদি সমান হয় তাদের ফলাফল কত, 1 আসবে। সো সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার এই দুইটি অনুপাতের মাঝে আমি দুই দিকে তীর চিহ্ন দিচ্ছি, দুদিকে মানে যেহেতু এদের মাঝে প্লাস চিহ্ন হবে এবং এর ফলাফলটা 1 আমরা পাশে লিখে রাখতেছি, এই গ্রুপটা, যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার যোগ করলে সেটা কার সমান হবে, 1 এর সমান হবে। তো আমরা কিন্তু একটা গ্রুপ পেয়ে গেলাম। দেখো এই গ্রুপটা আমরা এখানে লিখি, আচ্ছা আমরা একটু পরে লিখি, আগে গ্রুপ 3টাকে আইডেন্টিফাই করি। এবার আসো পরের গ্রুপ, ট্যানের নিচে ভূমি। তো তুমি একটু খোঁজো আর কোন অনুপাতের নিচে ভূমি আছে, অবশ্যই আরেকজনের নিচে আছে, তো খোঁজো। দেখো কটের নিচে লম্ব নেই, সেকের নিচে ভূমি পেয়ে গেছি। তাহলে এই যে সেকের নিচে ভূমি আর ট্যানের নিচে ভূমি, এই দুইজনের লব কি, একজনের অতিভুজ একজনের লম্ব। তো আমরা জানি লম্ব আর অতিভুজের মধ্যে বড় কে, অতিভুজ। তাহলে স্বাভাবিক যোগ বা বিয়োগ করলে, যোগ করলে তো কোনো সমস্যা নেই, কিন্তু বিয়োগে কি হয়, সর্বদা বড় থেকে ছোটকে বিয়োগ করতে হয়। এটা হচ্ছে এটাই বিয়োগের মেইন ফ্যাক্ট, যে 2 থেকে 3 আমরা যদিও জানি ছোট বড় বিয়োগ হয়, কিন্তু সাধারণ বিয়োগ বলতে আমরা কি বুঝি, যে বড় থেকে ছোটটাকে বাদ দিতে হবে। এই জন্যই কিন্তু দেখো, যদি আমরা সেক স্কোয়ার থেকে ট্যান স্কোয়ার বিয়োগ করি, তাহলে কিন্তু এদের একটু ক্যালকুলেশন করো, প্রমাণটা নিজেই করো। ভূমি স্কোয়ার তো লসাগু আসবে, অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ হবে, অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ হলে সেটা ভূমি স্কোয়ার হবে। তার মানে এর হর এবং লব সমান হবে, ফলে ফলাফল রেজাল্টটা কি, আবারও 1 হবে। তো 3টা 1 আমরা এখান থেকে তৈরি করার চেষ্টা করব। আমরা সেকেন্ড 1 কিন্তু পেয়ে গেলাম, কিন্তু এর তীর চিহ্ন কিন্তু আমরা একদিকে দেব, দুদিকে দেব না, কারণ এদের মাঝে বিয়োগ আছে। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এইটা, আর ট্যান স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার এটা কিন্তু এক জিনিস না। আর আমি তোমাকে যে কথা বলতেছি এটাই কিন্তু ম্যাথের টেকনিক, কথা মনে রাখবা, যে সেকের সাথে ট্যানের বর্গের সম্পর্ক আছে, আর এই ক্ষেত্রে সেক হচ্ছে বড়। কাজেই সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, দ্যাট মিনস সেক মাইনাস ট্যান, এটাই কারেক্ট। আর ট্যান মাইনাস সেক যদি কোথাও থাকে আমরা বুঝবো এটা ঠিক না, কারণ ছোট আগে আছে, বড় পরে আছে, যেটা অবশ্যই ক্যালকুলেশনের ক্ষেত্রে বিবেচনা করতে হবে। তো সেক স্কোয়ার থেকে ট্যান স্কোয়ার যদি বিয়োগ করি এদের দুজনের মাঝে, তবে এদের ফলাফলটা 1 হবে। আর একটা বাকিটা দেখো, বাকি হচ্ছে কি, কোসেক আর কট। এখানেও যেহেতু কোসেকের কাছে দেখো অতিভুজ আছে, তাহলে কোসেক কিন্তু বড়। তাহলে কোসেক স্কোয়ার থেকে কট স্কোয়ার কি করতে হবে, এটাও বিয়োগ করলে ফলাফল আমরা 1 পাবো। তো আমরা যদি এই যে ডায়াগ্রামটা আমি তোমাকে করে দিলাম, একদম জ্যামিতিক পদ্ধতিতে এই 3টা সূত্রের প্রমাণ সহ যে কথাগুলো বললাম, সেই কথাগুলো একটু সাজিয়ে লিখলে জ্যামিতিক প্রমাণ সহ সমস্ত কিছু হয়ে গেল। এবং ম্যাথমেটিক্স কিভাবে তৈরি হবে তাও আমরা বুঝতে পারলাম, কে ছোট কে বড় সেটাও আমরা বুঝতে পারলাম, ফলে আমাদের সূত্রগুলো মনে রাখা খুব সহজ হবে। আসো এই 3টা গ্রুপের মোট 9টি ফর্মুলা তৈরি করা যায়। মেইন সূত্র কিন্তু এই 3টা। তো এখান থেকে আমরা দেখি, আসো প্রথম গ্রুপটা আমরা এখন এখানে আসো,
যে প্রথম গ্রুপ হচ্ছে আমরা পেয়ে গেছি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, এটার ভ্যালু কত 1। আসো এটা শুধুমাত্র পড়ো না, এটা হচ্ছে মেইন সূত্র, এই জন্য এটাকে বক্স করলাম। শুধু এটা মুখস্থ করা যাবে না, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1। তো সাইন স্কোয়ারের সাথে কার সম্পর্ক? কজ স্কোয়ার, ফলাফলটা কত 1। তাহলে এই তিনটা অনুপাত বা এই তিনটি বীজগণিতীয় রাশির মাঝে কে সবার চেয়ে বড়? দেখো সবার চেয়ে বড় 1। কেন? কারণ 1 হচ্ছে সাইন এবং কজের বর্গের যোগফলের সমান। তাহলে 1-এর ভ্যালুটা কিন্তু এদের যে কোনো একজনের চেয়ে বড়। তো আমি যদি বলি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, দেখো একটা কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমার মুখস্থ করতে হবে না, তুমি শুধু দেখো দুইটা স্কোয়ার যদি কেউ বলে, আমরা টিচাররা অনেক সময় বলে এই বলো তো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল কত, স্টুডেন্ট দাঁড়িয়ে বলে স্যার পারি না। তো তুমি যদি এই টেকনিকটা জানো যে স্কোয়ার বললে তার ফলাফল 1 হবে, তো আমি যদি দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের মানে বর্গের যোগ বা বিয়োগ বলে, আমি কিন্তু যেটা সঠিক সেটাই বলবো, আর যেটা সঠিক সেটাই কিন্তু প্রশ্নে লেখা থাকবে। খুব কম আছে চিহ্নর এলোমেলো থাকে, তো সেটা পরে, আমি আগে সঠিক জিনিসটাই ধরে নিই যে স্যার ঠিক বলছে। তো স্যার যদি 1 না বলে তোমার বুঝতে হবে না, তুমি বলে দাও 1। টিচার তোমাকে বলছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল কত, তুমি শুধু চিন্তা করো যে স্যার তো 1 বলেনি, বাস বলে দাও 1। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল কত, কোনো কথা নেই, স্কোয়ার দুইটা স্কোয়ারের যোগফল বিয়োগফল, মানে আমি যদি 1 না বলি তুমি 1 বলে দাও, তাহলে কিন্তু তোমার সূত্র হয়ে গেল। তো এইভাবে টেকনিক খাটিয়ে কিন্তু মনে রাখতে হবে। আমি যদি দুইজনের কথা বলি তোমাকে একজন বলতে হবে, আমি যদি একজনের নাম বলি তোমাকে দুজন বলতে হবে, আর দুজন বলতে গেলে তোমার একটু ভাবতে হবে কে ছোট কে বড়, কারণ বড়কে আগে আর ছোটকে পরে বলতে হবে। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। দেখো অতএব সাইন স্কোয়ার সমান কি, দেখো আসো এই যুক্তিতে আসো, আমরা লিখবো না, আমরা আগে নিজেরা পড়ে দেখি। তো সাইন স্কোয়ার সমান কি তোমাকে জিজ্ঞেস করলো, তো তুমি জানো সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারের মাঝে প্লাস চিহ্ন থাকলে 1 হয়। তো স্যার একটা বলছে বা প্রশ্নে একটা অনুপাতের নাম লেখা আছে অনলি সাইন স্কোয়ার, তো তখনই তোমার মনে হবে যেহেতু সাইন স্কোয়ার তার মানে এটাই বর্গের গ্রুপের ফর্মুলা। তো তুমি আগে 1 বলো, যেহেতু 1 বড়, তারপর বাকিটা বিয়োগ করে বলো। 1-এর সাথে নিশ্চয়ই কেউ ছোট কেউ গিয়ে যোগ হয়ে অন্য ছোটটার সমান হতে পারবে না। তো এই যে ক্যালকুলেশনের চিন্তা, এইগুলো তোমাদের কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে। তো আসো সাইন স্কোয়ার সমান কী হবে, সাইন স্কোয়ার সমান হবে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। একইভাবে যদি বলা হয় কজ স্কোয়ার থেটা সমান কি, তুমি বলে ফেলো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তো এই দুইটা সূত্র কিন্তু মনে রাখতে হবে না, তুমি শুধু এটা মনে রাখবে। আর এটা মনে রাখবে যে কোথাও যদি একটি অনুপাতের বর্গ থাকে তাহলে সেখানে মিনিমাম দুইটা অংশ লিখতে হবে, এবং সেটা ছোট না বড় সেটা তোমাকে একটু মার্ক করতে হবে। সাইন কসের সাথে আমি এটা পড়ার সিস্টেমটা তোমাদের বলে দেব ভিন্ন ভিন্নভাবে। এরপর আসো পরের গ্রুপ হচ্ছে সেক স্কোয়ার থেটা, সেকের সাথে ট্যানের সম্পর্ক। মনে রেখো সেকের সাথে ট্যানের গভীর সম্পর্ক, এই যে ফর্মুলা তৈরি হয়েছে, তো যেখানে সেক সেখানে ট্যান। আমি যখন ম্যাথ করাবো বুঝবে, একটি অনুপাত যদি সেক থাকে পরের অনুপাতটা কি, তাহলে তুমি বোঝো না বোঝো বলে ফেলো ওটা ট্যান আছে। এই বিষয়গুলো তুমি ক্যালকুলেশন না করলে কিন্তু বুঝবে না, ম্যাথ না করলে মজাটা পাবে না যে ত্রিকোণমিতি কত সহজ। ঠিক আছে, তো এইটা কিন্তু আমরা মেইন ফর্মুলা হিসাবে দেখব যে এটাই হচ্ছে মেইন ফর্মুলা আমার এই শখ অনুযায়ী। অতএব সেক স্কোয়ার সমান কি, আসো সেক স্কোয়ার সমান কি, এখন তুমি বলো সেক হচ্ছে বড়, তাহলে অবশ্যই বাকি দুজনের যোগফল হবে, তার মানে অবশ্যই 1 প্লাস ট্যান স্কোয়ার হবে, 1 প্লাস কি ট্যান স্কোয়ার হবে। আর ট্যান স্কোয়ার থেটা সমান কি, তাহলে ট্যান স্কোয়ার তো ছোট, তাহলে বড় থেকে ছোট বাদ যাবে, তার মানে সেক স্কোয়ার থেকে 1 বিয়োগ হবে। এটা কিন্তু কমন সেন্সেই লিখবা, এদিক ওদিক আনবে তারপর কিন্তু লিখবে না। এরপর একইভাবে আমরা লাস্ট গ্রুপটা তাহলে বলে ফেলি, কোসেক স্কোয়ার থেটা সমান কি, দেখো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এইটা ইকুয়ালস টু 1। তাহলে অতএব কোসেক স্কোয়ার থেটা সমান কি হবে, এটা হবে 1 প্লাস কট স্কোয়ার থেটা। এইটা হচ্ছে মেইন ফর্মুলা, সেই জন্য বক্স দিয়ে দিলাম। অতএব কট স্কোয়ার থেটা কী হবে, আবারও একইভাবে আসো কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1, কখনোই কিন্তু 1 মাইনাস কোসেক স্কোয়ার বলা যাবে না, ছোট বড়কে মেনটেন করতে হবে। তো এই হচ্ছে আমাদের 17টা সূত্র কিন্তু শেষ। তো আসো এই সূত্রগুলো আমরা একটু ব্যবহার করে
আজকে 2-3টা ম্যাথ তোমাদের করে দেব যে ত্রিকোণমিতি কত সহজ। তো ত্রিকোণমিতি বুঝতে চাইলে ফর্মুলা বেস, ত্রিকোণমিতি মানেই হচ্ছে ফর্মুলা বেস ম্যাথ। কিন্তু আমাদের একটা সমস্যায় আমরা যেটা সবসময় দেখি, বেশিরভাগ স্টুডেন্টই বুঝতে পারে না। যেমন তুমি বলতে পারো এখান থেকে কিন্তু আমরা সাইন স্কোয়ারটা বাদ দিলেই কিন্তু রুটের ফর্মুলা হবে, তো এটার ফর্মুলা না, এটা তো আমাদের ম্যাথমেটিক্যাল সিস্টেম যে কোথাও লেখা আছে রুটের মধ্যে √1 - cos স্কোয়ার আছে, বলে ফেলবে এটা মানে সাইন হবে, কারণ স্কোয়ার রুট কেটে যাবে। তো এই জন্য ওই লাইনগুলো আর আমি লিখলাম না, ওগুলো লেখার কোনো দরকার নেই। তো ম্যাথের ক্যালকুলেশনে গিয়ে আমরা বুঝবো যে আসলে ম্যাথগুলো কিভাবে ব্যবহার হয় আর কি এমসিকিউগুলো কেমন হয়। তো এমসিকিউ এর ক্লাস কিন্তু আমি আলাদাভাবে নেব। তোমরা এমসিকিউ এর যখন ক্লাস করবো, আমি জানি ম্যাথমেটিক্সে এমসিকিউ হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়, কিন্তু একটা কথা মনে রাখবে বা বিশ্বাস করবে যে ম্যাথমেটিক্সের এমসিকিউ যে না পারে, এমসিকিউ যে না বোঝে, সে অ্যাকচুয়ালি ম্যাথই বোঝে না। কারণ এমসিকিউ এর মাধ্যমেই অতি ক্ষুদ্র এবং অতি সূক্ষ্ম জিনিসগুলো তোমার বিচার করা হয়, এবং তুমি কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারো, কত তাড়াতাড়ি ম্যাথকে চিনতে পারো, সেইটা কিন্তু বিচার করা হয়। এই জন্য দেখবে বড় বড় কম্পিটিশনের যে এক্সামগুলো, সেখানে এখন বেশিরভাগই এমসিকিউ পরীক্ষা হয়। তো এমসিকিউ অবশ্যই আমাদের শিখতে হবে। আমরা অনেকেই বলি আমি অ্যাজ এ টিচার, তো আমার মতো হাজারো লক্ষ টিচার আছে, আমরা বেশিরভাগ সবাই জানি যে এমসিকিউ 30 মিনিটে 30টা এমসিকিউ দেওয়া একটু অসুবিধা। আমি এইটা তোমাদেরকে আশ্বস্ত করি বা এনশিওর করি, বাংলাদেশের প্রেক্ষাপটে যে এসএসসি পরীক্ষার এমসিকিউ আসে, জেনারেল ম্যাথে 30টা, হায়ার ম্যাথে 25টা। তো কোনো ম্যাথের এমসিকিউ, কোনো বোর্ডের এমসিকিউ করতে আমার বিচারে তো সর্বোচ্চ 10 মিনিট লাগবে, এটা আমার বিচার। আর আমার স্টুডেন্ট, তোমরা যদি আমার কথাগুলো শোনো, তোমাদের হয়তো 15 মিনিট লাগবে। তো এটা কিন্তু গল্প না, তোমরা এটা অবশ্যই গল্প হিসাবে মনে রাখবে না, যে আমি প্রুভ করে দেখাবো যে অ্যাকচুয়ালি একটা এমসিকিউ 5 থেকে 7 সেকেন্ড, বেশিরভাগ 30টা এমসিকিউ এর মধ্যে 20টা এমসিকিউ করতে 5 মিনিট সময় লাগবে না, আর বাকি 10টা করতে আমি আরও 7-8 মিনিট দিলাম, যে 2-4 সেকেন্ড 10 সেকেন্ড করে বেশি লাগবে। তো আসো আমি এইটা একটু দেখাচ্ছি তোমাদের। আজকে আমি তোমাদের 5টা ম্যাথ শেখাবো। এক্সারসাইজ ওকে আমি একটু তাড়াতাড়ি করে দিই। EX হচ্ছে 9.1 এর আমরা ম্যাথ শুরু হচ্ছে 6 নাম্বার থেকে। তো এই 6 নাম্বার থেকে যে ম্যাথগুলো মেইন ম্যাথ, আমি অবশ্যই 1 2 3 4 5 এগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব, ওগুলো তো এমসিকিউ। তার জন্য আমি কিছু টেকনিক শিখাবো, বিষয় শিখাবো, আলোচনা করব। তারপর ওইগুলো বলার সাথে সাথে ওই 5টা ম্যাথ করতে আমাদের 1 মিনিট সময় লাগবে। ওকে, দেখো এই যে 6 নাম্বার যে ম্যাথগুলো, আমি কিন্তু 6 নাম্বার ম্যাথ করব না, আমি 6 নাম্বারের 3টা ম্যাথ আছে, সেই 3টা ম্যাথ উঠাবো। উঠানোর পর জাস্ট মুখে বলবো 3টা ম্যাথ করতে 1 মিনিট সময় লাগবে, আমি একটার সলিউশন করে দেবো, বাকি 2টা তোমরা করবে। এটা তোমাদের হোমওয়ার্ক। যারা আমার ক্লাস দেখবে, প্রতিদিন কাগজ কলম নিয়ে বসবে, আমার ক্লাসটাকে অবজার্ভ করবে, কোথায় কি নোট করা দরকার সেগুলো নোট করবে, এবং কখন কিভাবে কোনটা লিখে রাখতে হবে সেটা তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে। তো দেখো 6 ক নাম্বার যে ম্যাথ আছে, সেটাই কিন্তু sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার = 1 সেটা দিয়ে তৈরি করা। তার মানে কি, ওদের গুণাত্মক বিপরীত অনুপাত লিখছে। দেখো 6 কতে লেখা আছে, সবই কিন্তু প্রমাণ করো লেখা আছে, যে প্রমাণ করো কি 1/sec স্কোয়ার। আমরা কিন্তু এগুলো মুখস্থ লিখতেছি না, ওই যে 3টা 1 ছিল, সেই 3টা 1-এরই এখানে 3টা জিনিস উঠিয়ে দিছে। 1/sec স্কোয়ার প্লাস, তাহলে এটা কি হবে, সেকের সাথে কে 1/cosec স্কোয়ার, এটা সমান 1। এই একটা। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা কি। খ নাম্বার ম্যাথটা হচ্ছে sec স্কোয়ার আর হচ্ছে tan স্কোয়ারের যেটা পরেরটা। খ নাম্বার দেখো আমাদের কেন মনে থাকে, কারণ এই সিরিয়াল মেনটেন করেই ফর্মুলা মানে ম্যাথগুলো আছে। সো আমরা একবার দেখে রাখলে এটা আমাদের বছরের পর বছর মনে থাকে, যে এটা এত অনুশীলনের এত। আশা করি তোমারও মনে থাকবে যে 9.1 এর 6 ক খ গতে কি ম্যাথ আছে। তো sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার চলে গেছে 1, পরের গ্রুপটা কি sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার। তো এইগুলো ডাইরেক্ট কিন্তু লেখা থাকবে না, এদের গুণাত্মক বিপরীত থাকবে, দ্যাট মিনস 1/। তো sec মানে কি 1/cos স্কোয়ার, লেখো
1/cos², আমি সূত্রই তোমাদের সিস্টেমটা দেখাচ্ছি, ম্যাথ কোন চিন্তায় তৈরি করছে, -1 কি 1/cos² মানে কি সেকের সাথে কে থাকবে ট্যান, তাহলে এর নিচে কে থাকবে কট, যেহেতু গুণাত্মক, ট্যানের গুণাত্মক কি কট, আর একটি কি থাকবে, বাকিটা থাকবে, বাকি কোসেক² মাইনাস কট², তো কোসেক হচ্ছে কি 1/sin² মাইনাস কোসেকের সাথে কট, তাহলে এটা থাকবে 1/tan²। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কি। তো এই যে দেখো তিনটা ম্যাথ, তাহলে এটা কি, এটা কয় সেকেন্ডের ব্যাপার, 5 সেকেন্ডের ব্যাপার এই 3 ম্যাথ। এইটা দেখে আসো, ত্রিকোণমিতির প্রথম ক্যালকুলেশন তোমাকে শেখাই যে ত্রিকোণমিতিতে কি করতে হয়। যদি ত্রিকোণমিতিতে 1//, থাকে কোনো একটি অনুপাতে 1//, সেখান থেকে যদি অন্য কোনো কিছু তোমার লিখতে হয়, সেটা তার গুণাত্মক বিপরীত অনুপাতটা লিখতে হবে, আর কিছুই না। তুমি যদি এইটাকে মেনটেন করো, দেখো এক লাইন যে কোনো একটা করে দিচ্ছি, আমি মাঝেরটা করে দিচ্ছি, খ নাম্বার। তো খ নাম্বারটা আমরা যদি এখানে করি, যে খ নাম্বারটা আমি করে দিচ্ছি LS, লেফট হ্যান্ড সাইডটা উঠাও, 1/cos² এ মাইনাস 1/cot²। দেখো 1// মানে কি করতে হয়, আমি এখনই বলছি যে শুধু তার গুণাত্মক, দেখো 1/cos, তাহলে 1// থাকলেই তার গুণাত্মক বিপরীত অনুপাত লিখতে হবে। তো কজের গুণাত্মক বিপরীত অনুপাত সেক, তার এর² আছে, তাহলে ওই সূত্রেরও স্কোয়ার হবে, মাইনাস এখানে পাওয়ার, এখানেও তাই হবে। 1/cot² মানে কি লিখব, tan², এর চেয়ে বেশি কিছু লেখার দরকার নেই, এটা সমান সমান অন, ওকে, ইকুয়াল RS, মাত্র একটা লাইন, ঠিক আছে। এখন তুমি এটা অনেকে লেখে কজ মানে 1/sec, কট মানে 1/tan, তারপর উল্টিয়ে দেয়, অযথা কাজ করার কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে যেটা অল্প কিছু করলে হয়ে যায়, সেটা আমি বেশি করব কেন। আমি ম্যাথ হচ্ছে, ম্যাথের ক্যালকুলেশন খুবই ইম্পর্টেন্ট একটা থিম। আমরা যারা ম্যাথ করি আমাদের সবার ক্যালকুলেশন কিন্তু এক না, দ্যাট মিন্স সবার ক্যালকুলেশনের মানটাও কিন্তু এক না, মনে রাখবা, প্রোডাক্ট ভিন্ন, মানও ভিন্ন। তো আমি চেষ্টা করি সবার চেয়ে কম সময়ে সবার চেয়ে কম লিখে, তাই বলে এমন কিছু বাদ দেওয়া যাবে না যার জন্য আমাকে লাইন বা নাম্বার কেটে দিবে। তো এগুলো খুবই সাধারণ বিষয়, আশা করি এটা হয়ে গেছে। আর একটি আমি ম্যাথ শেখাবো 7-এর ক এবং খ, 7-এর ক আর হচ্ছে কি খ, এই দুইটা ম্যাথ শিখবো। আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি 7-এর ক নাম্বার। দেখো এখানেও সেই ধরো প্রথম দুইটা সূত্র অর্থাৎ sin² + cos²। তবে sin² কি করছে দেখো, লিখছে কিভাবে, বিষয়টা দেখো, sin², তো উপরে একটা সাইন লিখছে, আর একটা সাইন লেখেনি, না লেখে ওর গুণাত্মক বিপরীত, দ্যাট মিন্স /cosec² দিছে, কোসেকে, দেখো এটা মানেও কিন্তু সাইন। আমরা জানি সাইন আর এটাকে আলাদা করো 1/cosec, দ্যাট মিন্স ওটাও সাইন, গুণ করলে কিন্তু sin² হবে। তাহলে পরের অংশ কি হবে, আশা করি তুমি বুঝতে পারছো। এটা যদি sin² হয়, মাঝে প্লাস দিছি, নিশ্চয়ই এটা cos², তাহলে এর উপরে দেব cos এবং নিচে থাকবে তার গুণাত্মক বিপরীত sec, আর এর ফলাফল কত 1। তো এটাই MCQতে আসে, এই সবগুলো ম্যাথই MCQ। তুমি এই সবগুলো ম্যাথে স্টার দিয়ে রাখো, কার জন্য, MCQ এর জন্য। এই 5টা ম্যাথ করতে 10 সেকেন্ড সময় লাগবে যদি তুমি বিষয়টা বুঝতে পারো। দেখো পরেরটা কি, পরেরটা sec² tan² দিয়ে একইভাবে তৈরি করো, এখানে দিয়ে দাও সেক, তো সেকের গুণাত্মক বিপরীতকে বলো cos, তাহলে নিচে দিয়ে দাও cos, মাইনাস এখানে দাও একটা tan, তার গুণাত্মক বিপরীতকে কট, লিখে ফেলো কট, এইটাই = 1। এইটা হচ্ছে 7-এর ক এবং খ নাম্বার ম্যাথ। তো এই ক আর খ নাম্বারের মধ্যে আমি একটা মাইনাসের করে দিছি, তাহলে এটা প্লাসের করে দিই, বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করবে এবং আশা করি সবাই হোমওয়ার্ক পারবে। না পারলে, না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে স্যার বুঝতে পারিনি, কোনটা বুঝতে পারোনি, সেটা আমি আবারও তোমাদের বোঝাবো। নেক্সট ক্লাস এর চেয়েও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এর পরবর্তী ক্লাসটা, কারণ এর পরবর্তী ক্লাসে কমপক্ষে আমি 15টা ম্যাথ শেখাবো এবং দেখাবো কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কি থাকলে কি করতে হয়। কাজেই নেক্সট ক্লাস তোমরা সবসময় সাবস্ক্রাইব করবে এজন্যই যে আমি নেক্সট ক্লাসটা মানে আপলোড করা মাত্রই যেন তোমার কাছে নোটিফিকেশন যায়। তো ওকে, দেখো আমরা এটার ক নাম্বারটা করি, তাহলে 7-এর ক নাম্বার করে আজকের ক্লাসটা আমি শেষ করব। এটা হচ্ছে sin A / cosec A
এইটা আমরা এলএস লিখব। দেখো কয়ের আমি এলএসটা লিখিনি, এইখানে লিখে দিলাম এলএস লিখব, লিখে ইকুয়াল দিয়ে দিব এটা প্লাস cos a ডিভাইডেড বাই sec a। আসো, এটা মানে কি তুমি ডাইরেক্ট লিখতে পারো। দেখো এটা কি সাইনে লেখো, আর এটা তো 1/sin। আমি ক্যালকুলেশনের কি কি কথা শিখাইছি আজকে বলো তো? 1 ডিভাইডেড বাই যদি কিছু থাকে তবে তার গুণাত্মক বিপরীত অনুপাত লেখো, তোমার কাজ শেষ। তাহলে 1/cosec মানে কি সাইন, তাহলে লেখো সাইন। বেশি চিন্তা করবে না, বেশি চিন্তা করতে গেলে ম্যাথ ভুল হবে। অতএব আমার বিচারে বেশি চিন্তা করার কোনো দরকার নেই, তুমি সিস্টেম শেখো, সিস্টেম মতো তাড়াতাড়ি করো। এরপর দেখো cos a ডট 1/sec, সেকটা কার গুণাত্মক? এই যে এখানেই লেখা আছে, তোমার কষ্ট করতে হবে না। অ্যাজ এ রেজাল্ট লিখে ফেলো সাইন স্কোয়ার এ প্লাস এটা লিখে ফেলো cos স্কোয়ার এ ইকুয়াল 1 ইকুয়াল আর এস। শেষ ম্যাথ। তাহলে আমি কিন্তু দেখো 5টা ম্যাথ শেষ করে দিলাম। তো ওকে, এখান থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে আমরা যদি ফর্মুলা পারি তাহলে ম্যাথ আমাদের কোনো সমস্যা না। ম্যাথ তো খুব ইজি, আর ম্যাথের ক্যালকুলেশন আমরা বুঝতে পারি না। আমি সর্বাত্মক চেষ্টা করব। আমার অভিজ্ঞতা তোমাদের সাথে আমি প্রথমেও বলছি, এখনও বলতেছি, আমার ক্যালকুলেশনের ব্যক্তিগতভাবে আমি যেভাবে করে অভ্যস্ত, আমি সেই জিনিসগুলোই তোমাদের শেখানোর চেষ্টা করব। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে প্রতি ক্লাসে কিন্তু হোমওয়ার্ক থাকবে, A to Z কিন্তু ম্যাথ করে দেব না, সিস্টেমটা বুঝিয়ে দেব। সিস্টেমের একটা করে ম্যাথ করব, বাকি ম্যাথ তোমাকে কষ্ট করে করতে হবে, তবে তুমি ম্যাথ শিখবে। তো ম্যাথ শিখতে চাইলে ক্লাস মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার স্লোগানটা ভিউ, হেয়ার, লার্ন অ্যান্ড প্র্যাকটিস। তার মানে আগে দেখো, তোমাকে আগে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, এবং এরপর করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। সারাদিন বসে বসে প্র্যাকটিস করতে হবে না, অন্তত পক্ষে একবার তুমি করবে, একবার নোট করবে এবং পরবর্তীতে মাথা দিয়ে চিন্তা করবে। এটাই হচ্ছে ম্যাথের মূল মন্ত্র। এই মন্ত্রকে সামনে রেখে এভাবে চিন্তা করার চেষ্টা করবে, তাহলে কোনো সমস্যা হবে না। ওকে, আমি ক্লাস শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।